21শে আগস্ট পার করছি আমরা। 2005 সালে আজকে থেকে 1.5 দশক আগে ঠিক এমনি একদিনে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল বাংলাদেশে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে গ্রেনেড হামলা হয়েছিল। সেই সমাবেশে আওয়ামী লীগের সভাপতি, তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের, কেন্দ্রীয় নেতাদের সবাই ছিলেন বলতে গেলে। সেখানে হামলার এই ঘটনার এতদিন পরে এসে এখন বাংলাদেশের বাস্তবতা কি, রাজনৈতিক বাস্তবতা কি এবং সেই সহিংসতা ঘটনার কি প্রভাব এখনকার রাজনীতিতে, এখনকার বাস্তবতায় আছে, তা আলোচনা করতেই আমাদের আজকের এই আয়োজন জনতন্ত্রে গণতন্ত্রে। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আমন্ত্রিত অতিথি 4 জন, এই মুহূর্তে 3 জন আমার সঙ্গে আছেন। আমার সঙ্গে রয়েছেন সাবেক সচিব, লেখক, গবেষক জনাব মোফাজ্জল করিম। আমার সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ডক্টর জিয়া রহমান। আমার সঙ্গে রয়েছেন সাবেক মেজর, নিরাপত্তা বিশ্লেষক জনাব ডক্টর নাসির উদ্দিন আহমদ, এবং আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি জনাব মোহাম্মদ নুরুল হুদা। আপনাদের 4 জনকেই স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আমি আলোচনা শুরু করতে চাই জনাব মোফাজ্জল করিম আপনাকে দিয়ে। যে ঘটনা ঘটেছিল 1.5 দশক আগে, তার প্রভাব কতটুকু গভীর এখনকার রাজনৈতিক বাস্তবতায় আপনার কাছে মনে হয়? জনাব মোফাজ্জল করিম। আপনাকে ধন্যবাদ। আজকে 21শে আগস্ট আমাদের ইতিহাসের শোকাবহ। আজকে 21শে আগস্ট শোকাবহ দিনগুলোর একটি। সেই 1975-এ 15ই আগস্টের নৃশংসতম হত্যাকাণ্ডের পর 81 সালে আবার চট্টগ্রামে আমরা আরেকটি মর্মান্তিক হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছি। তারই ধারাবাহিকতায় বলা যেতে পারে 2004 সালে ঢাকায় আরেকটি নৃশংস, অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল। এতে করে মনে হয় যে 75 সালের যে নৃশংসতম হত্যাকাণ্ড ঘটেছিল, এরপর আমরা কোনো রকম ব্যবস্থা গ্রহণ করিনি, বা আমাদের কোনো জাতিগতভাবে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর এমন কোনো চৈতন্যোদয় হয়নি, বোধোদয় হয়নি যে এটা আর পুনরাবৃত্তি যেন না হয়। 75 সালের পরে 6 বছরের মধ্যেই ঘটে গেল চট্টগ্রামের সেই করুণ ঘটনাটি। আর তারপর আরও বেশ কিছুদিন পার হয়ে গেল। 2004 সালে 21শে আগস্ট। কল্পনাও করা যায়নি যে একটি গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক সভাতে এই ধরনের একটি আক্রমণ হতে পারে, এবং এতে করে সেই মুহূর্তে ঝরে গেল 24টি তরতাজা প্রাণ। লক্ষ্য ছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, বর্তমানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা তো বোঝাই যাচ্ছে। এবং তার আশেপাশে যারা ছিলেন সেই বক্তৃতা মঞ্চ বা সেই ট্রাকটির পাশে, তার মধ্যে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেত্রী বেগম আইভি রহমান, যিনি অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ ছিলেন,
তিনি এবং তার সঙ্গে আরও অনেকেই তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করেন। তো এর পরে থেকে এই যে প্রভাবের কথা আপনি বলছেন, আমার তো মনে হয় প্রভাব পড়া উচিত ছিল এটা যে ঐক্যবদ্ধভাবে সমস্ত জাতির বলা উচিত ছিল এই ধরনের ঘটনা, সেই ৭৫-এর ঘটনা বা ৮১ সালের ঘটনা এবং সর্বশেষ ২০০৪ সালের ঘটনা আর আমরা ঘটতে দেব না। এবং যত রকমের নৃশংসতা আছে, যত রকমের অরাজকতা আছে, রাজনৈতিক অরাজকতা, এগুলো আমরা সম্মিলিতভাবে আমরা প্রতিরোধ করব, কিন্তু তা হয়নি। এর পরে থেকে আমরা দেখতে পাচ্ছি আজ পর্যন্ত ২০০৪ সাল থেকে এতদিন পর্যন্ত কই, সবই হচ্ছে, আমাদের উন্নয়ন হচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি, সন্দেহ নাই। আমরা বিশ্ববাসীর প্রশংসা অর্জন করছি। আমাদের লক্ষ্য যে ২০৪০-৪১-এর মধ্যে আমরা একটি উন্নত দেশ হয়ে যাব, অর্থাৎ পৃথিবীর উন্নত দেশ আমেরিকা, ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া ইত্যাদির মতো আমরা একটা দেশ। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা হব। আমাদের সেই প্রচেষ্টা আছে, অব্যাহত আছে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের জনগণ দেশের উন্নয়নের ব্যাপারে, দারিদ্র্য দূরীকরণের ব্যাপারে তারা ঐক্যবদ্ধ আছে এবং তারা তাদের ঐকান্তিক প্রচেষ্টা সর্বক্ষেত্রে চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু দুর্নীতিবাজ, কিছু কিছু দুষ্ট প্রকৃতির লোক সব ক্ষেত্রেই আছে, শুধু রাজনীতিতে নয়, প্রশাসনের রয়েছে, ব্যবসা বাণিজ্যে রয়েছে, কোথায় নেই। তাদেরকে যদি তারা যদি না থাকতো তাহলে আমাদের উন্নয়ন আরও ত্বরান্বিত হতো। আমরা বিশ্বকে এখন তাক লাগিয়েছি, মহা তাক লাগিয়ে দিতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় আমি দুঃখের বিষয় বলুন হতে পারি না, এবং আমরা দুর্নীতির বিরুদ্ধে কোনো রকমের সঠিক ব্যবস্থা নিয়েও যেন নিতে চাই না। কোথায় যে গলতটা ঠিক বোঝা যায় না। এই ২০০৪ সালের যে ঘটনাটি ঘটলো তার পরেই কিন্তু কিছু অপনাটক দেখতে শুরু করলো। জি, আমি আপনার কাছে আসবো এই প্রসঙ্গে নিয়ে। আমি একটু জনাব ডক্টর জিয়া রহমানের কাছে যেতে চাই। জনাব ডক্টর জিয়া রহমান, জনাব মোফাজ্জল করিম রাজনীতির বা রাজনীতিবিদ, রাজনৈতিক দলগুলোর বোধোদয় নিয়ে প্রশ্ন করেছেন, কি বলবেন আপনি? ধন্যবাদ। এটা আসলে আপনি যদি রাজনৈতিক দলের বোধোদয় বলেন, ডেফিনেটলি আমি একমত মোফাজ্জল করিমের সাহেবের সাথে। কিন্তু আসলে এটি যদি আপনি ঢালাও ভাবেন, সমস্ত রাজনৈতিক দলের কথা বলেন, তাহলে কিন্তু আসলে এটা প্রযোজ্য হবে না। কারণ বাংলাদেশের অভ্যুদয়, বাংলাদেশের মানুষের কল্যাণ এবং মেইন স্ট্রিম পলিটিক্স কিন্তু সব রাজনৈতিক দল করে না। আমাদের এখানে আমরা জানি যে কোন কোন রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে দীর্ঘদিন সংগ্রামের মধ্য দিয়ে একটা স্বাধীন মানচিত্র রেখে দিয়েছে। তারপরে আমরা জানি কারা বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তির জন্য দীর্ঘদিন সংগ্রাম করছে। আবার আমরা জানি এমন সব রাজনৈতিক দলের সন্ধান জানি যারা কিনা একেবারে মিলিটারি শাসন, মিলিটারি একেবারে ক্যান্টনমেন্টের ছত্র ছায়ায় এবং গোয়েন্দা সংস্থার ছত্র ছায়ায় সেখানে রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে। দেশের ইতিহাসে এ ধরনের দল অনুন্নত দেশের বহু জায়গায় হয়েছে রাজনৈতিক দল, কিন্তু ওই রাজনৈতিক দলের উত্থান বলতে কিন্তু আপনি যদি ক্লাসিক সেন্সে বলেন, একটা হচ্ছে একেবারে বুকিশ ভাবে যেটা পার্লামেন্টের ভেতর থেকে একেবারে আপনি চিন্তা ভাবনা করে, আর একটা হচ্ছে যেটা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম, বিশেষ করে জাতীয়তাবাদী আন্দোলন, কলোনিয়াল মুভমেন্ট, এ সমস্ত জায়গা থেকে উদ্বুদ্ধ হয়ে যে সমস্ত রাজনৈতিক দল এসছে। এর বাইরে যে সমস্ত রাজনৈতিক দল এসছে তাদেরকে আসলে যদি একই কাতারে ফেলতে চান তাহলে আমার মনে হয় একটু ভুল হবে। ২১শে অগাস্টের যেটা আপনি যে অধ্যায়ের কথা আপনি অবতারণা করলেন, যদি খুব স্পষ্ট করে বলা যায়, এগুলো বহু আলোচনা হয়েছে, আমার ধারণা সবাই এর সাথে একমত। ১৯৭৫ সালে যে নৃশংস ঘটনাটা ঘটেছিল, ভাগ্যক্রমে বঙ্গবন্ধুর ২ কন্যা তারা বেঁচে গিয়েছিলেন এবং সেই বিষয়টি একটা অসমাপ্ত ছিল যাদের হাতে, তারাই কিন্তু আসলে আলটিমেটলি ২০০৪ সালের ২১শে অগস্ট ঘটাতে চেয়েছিলেন। এবং আপনি চার্জশিট থেকে শুরু করে যে রায় হয়েছে এগুলোর মধ্যে যদি দেখেন তাহলে দেখবেন সেই পরাজিত শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, যিনি ১৯৭৫ সালের বেনিফিশিয়ারি ছিলেন, সেই দল ক্ষমতায় থাকা অবস্থায় তার
প্রত্যক্ষ মদদে এবং তার সাথে তার যে আরো যারা মানে সহযোগী ছিলেন ৭৫-এর পরে যেমন জেনারেল জিয়া সংবিধানের 38 অনুচ্ছেদ সংশোধন করে 4টি রাজনৈতিক নিষিদ্ধ রাজনৈতিক দল এখানে জামাতে ইসলাম, নিজামে ইসলাম, মুসলিম লীগ যাদেরকে এখানে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। একটা আনহোলি নেক্সাস পুরো মানে আমাদের 1971 সালে যে আমরা একটা জাতি রাষ্ট্র তৈরি করেছিলাম তার বিপরীত স্রোতে নিয়ে যাওয়ার যে চেষ্টা হয়েছিল সেটা আবার 21শে অগস্ট 2004-এ আমরা সেই রিফ্লেকশনটা দেখলাম। সেখানে জামাত ইসলামের সদস্য আছে, সেখানে জঙ্গিবাদের যে লোকজন আছে। আরো বড় নৃশংস ঘটনা হচ্ছে 1975 সালে জাতির জনক তার পরিবারকে হত্যা করা হয়েছিল। কিন্তু একেবারে আপনি যদি এইভাবে বলেন সেখানে মানে আমি বলবো যে সরাসরি বিচ্ছিন্নভাবে কেউ হয়তো জড়িত থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা কে সরাসরি ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু বলা যাবে না। কিন্তু 21শে অগস্টে আমরা দেখেছি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, পুলিশ সবাইকে মানে একটা অর্কেস্ট্রেটেড ওয়েতে মানে আমি বলবো যে খুব প্ল্যান করে এই ধরনের একটা মঞ্চের নাটক সাজিয়ে তারপরে সেই জিনিসটি করার চেষ্টা করা হয়েছিল, যাতে করে বঙ্গবন্ধুর যেই উত্তরাধিকার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি এখন ক্ষমতায় আছেন তাকে নিশ্চিহ্ন করার মধ্য দিয়ে এবং যেই রাজনৈতিক দল যেটা 1975 সালের পরে 21 বছরের নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েও এই সংগ্রামী মানে আমি বলবো যে একটা অধ্যায়ের মধ্য দিয়ে তারা আবার ক্ষমতায় এসেছিল, তাদেরকেও একেবারে এই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার একটা চেষ্টা হয়েছিল। এরপরের ইতিহাস আরো বেশি আমরা সবাই জানি, জজ মিয়া নাটক, কিভাবে আপনার জুডিশিয়ারি কলঙ্কিত করা হয়েছিল। সবকিছু মিলে আমি বলবো যে আপনি যে প্রশ্নটা প্রথমে করেছিলেন এটি যদি আপনি বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করেন, শুনতে হয়তো খুব খুব পার্টিজান, খুব সাবজেক্টিভ মনে হতে পারে, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা যে বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটি যেভাবে বাংলাদেশের মুক্তি সংগ্রামের সাথে মিশে আছে তার ভুল ত্রুটি থাকতে পারে, তার সমালোচনা থাকতে পারে, কিন্তু তার নেতা কর্মীদের যে জীবন দান করতে হয়েছে, তার নেতা কর্মীদের যেভাবে একের পর এক সংগ্রামে আহত হতে হয়েছে সেটা কিন্তু নজিরবিহীন। এবং সেটা কিন্তু আর অন্য কোন রাজনৈতিক দলের, এমনকি খুব প্রোগ্রেসিভ পার্টি যারা খুব ভালো কথা বলেন তাদেরও কিন্তু এই দৃষ্টান্ত নেই। তো কাজে আমি বলবো যে সব রাজনৈতিক দলকে আপনি যদি একত্রে এইটার দায় নিতে বলেন, ডেফিনেটলি আমি এটার সাথে একমত নই। যে আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু জনাব মোহাম্মদ নুরুল হুদা, সাবেক আইজিপি, জনাব নুরুল হুদা আপনার কাছে যেতে চাই যে আওয়ামী লীগ রক্ত দিয়ে গড়া একটি দল, ফলে এই বাংলাদেশের যে রাজনৈতিক হামলা বা রাজনীতিতে যেসব ঘটনা ঘটে তার দায় এককভাবে মানে সম্মিলিতভাবে সব রাজনৈতিক দলগুলোর উপর না চাপিয়ে স্পেসিফিকভাবে যার যার দায় নির্ধারণ করারই কথা বলছেন ডক্টর জিয়া রহমান। আপনি কি মনে করেন? প্রত্যেকের আমাদের যার যার মতামত আছে সেটা তো সবাই বলতে পারেন। আমি যেটা মনে করি 21শে আগস্টের ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় এই জন্যে যে আমাদের রাজনৈতিক ইতিহাসে এটা একটা টার্নিং পয়েন্ট। গঠনতান্ত্রিক যে রাজনীতি হয়েছে এই দেশে সেইটার একটা বিরাট বড় রকমের ব্যত্যয় দেখা যায় এখানে। এই ঘটনায় প্রমাণ করে যে আমার প্রতিপক্ষকে শেষ করে দিতে হবে এ ধরনের একটা মনোবৃত্তি কাজ করে। বিষয়টি বিচারাধীন এখনো আছে, সেই জন্য আমি বিষয়ে মন্তব্য করব না, কিন্তু বোঝাই যাচ্ছে যে একটা গঠনতান্ত্রিক রাজনৈতিক দলকে একদম উপরে ফেলার একটা চেষ্টা হয়েছিল এবং তারপরে পরবর্তীকালে ওই ঘটনার যে ঘটনাস্থল সেটাকে সংরক্ষণ করবার চেষ্টা হয়নি এবং সাক্ষ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে। তারপরে একটা তথাকথিত বিচারিক অনুসন্ধান হয়েছে যেটা আমি বলবো হাস্যস্কর ছিল। তো এইসব ঘটনা এবং তদন্ত একটা স্লিপ শট তদন্ত হয়েছিল, এগুলো প্রমাণ করে যে আমাদের রাজনীতির জগতের অনেকেই এই ঘটনার গুরুত্ব বোঝেননি। আমি মনে করি রাজনীতিবিদদের মধ্যে যে পারস্পরিক বিশ্বাস দরকার গণতন্ত্রে, যেখানে সংলাপ না হলে গণতন্ত্র অর্থবহ হয় না, সেই সংলাপকে আটকে দিয়েছে। আমাকে শেষ থেকে বিদায় তো সংলাপ করা মুশকিল হয়ে যায়। তো সেই প্রেক্ষিত যদি চিন্তায় রাখি তাহলে 2004 সালের
21শে আগস্টের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এটার যথাযথ বিচার হওয়া উচিত এবং দোষীদের সাজা পাওয়া উচিত। আমাদের রাজনীতির জগতে এটা বড় রকমের ব্যত্যয়, কেননা এরকম দেখা যায়নি আগে, এবং পরবর্তীকালের ঘটনা প্রবাহ যে সমস্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো সেইটার নির্দেশ করে। আর এই ধরনের সমস্যার সমাধান তো নিশ্চয়ই এটা একটা বাইপার্টিজান অ্যাপ্রোচের দরকার আছে। আমাদের যে রাজনীতিতে যে তার যে ক্রিমিনালাইজেশন হয়েছে সেইটাকে দূর করতে হবে এবং সে সাথে সাথে প্রশাসনেও তার যে প্রভাব পড়েছে সেগুলোকেও দূর করতে হবে। করতে হলে এটার একটা বাইপার্টিজান অ্যাপ্রোচ দরকার বলে আমি মনে করি। জি, আমি আপনার কাছে আবারও আসবো। আমি যেতে চাই নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জনাব ডক্টর নাসিরউদ্দিন আহমেদের কাছে। ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, জনাব মোহাম্মদ নুরুল হুদা বলছেন যে একটি রাজনৈতিক দলকে পুরো উপড়ে ফেলার এটি একটি উদ্যোগ ছিল এবং রাজনীতিতে এটি একটি ব্যত্যয়। কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। প্রথমে শ্রদ্ধা জানাই এই অগাস্ট মাসে যারা আমাদের ছেড়ে চলে গেছে বিভিন্ন সালে, কারণ আমাদের আঞ্চলিক ইতিহাসে অগাস্ট একটি আসলে খুব মর্মান্তিক মাস। 1947 সালে যখন পাক ভারত স্বাধীন হয় তখনও কিন্তু অনেক রক্তপাত হয়েছিল এই অগাস্ট মাসে। তারপর আমরা 75-এর সেই ভয়াবহ মর্মান্তিক ঘটনাটি প্রত্যক্ষ করেছি 15 আগস্টে। তারই ধারাবাহিকতায় পরের বছরই 2004 সালের আমরা আজকে কথা বলছি যে গ্রেনেড হামলা নিয়ে, ঠিক তার পরের বছরই 2005 সালে 17 আগস্ট আমাদের বাংলাদেশের 63টি জেলায় প্রায় 3 শতাধিক স্থানে বোমা হামলা হয়েছিল। তার আগের বছর 2003 সালে কুড়িলে আরজেস গ্রেনেড পাওয়া গিয়েছিল। সুতরাং সবকিছু মিলিয়ে অগাস্ট মাসটা আমাদের কাছে একটা ভয়াবহ মাসে পরিণত হয়েছে এবং যারাই আমাদের ছেড়ে চলে গেছেন তাদের সবাইকে সবার কথা স্মরণ করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তাই আপনি যেটা প্রথমেই বলেছিলেন যে আসলে এটা রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা এখন কোথায় আছি, এবং প্রাক্তন আইজি সাহেব যে কথা বলেছেন, আসলে এটা একটা ধারাবাহিক ঘটনার একটা সর্বশেষ একটা হয়তো চেষ্টা ছিল, এটাই আমার কাছে প্রতীয়মান হয়। কারণ আমি যখন কম্পারিজন করবো 15 আগস্টের সাথে 21শে আগস্টের, আপনি দেখেন যে দুটার মধ্যে বেনিফিশিয়ারি কিন্তু দুটো ঘটনারই একদিকে বেনিফিশিয়ারি হচ্ছে একটা নির্দিষ্ট দল বা একটা নির্দিষ্ট শক্তি। আপনি যদি কোনো বিদেশি ইনভলভমেন্টের কথা বলেন, এই পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি যেটা 15 আগস্ট এবং 17 আগস্টের এই ঘটনায় একটি দেশের প্রতি ইঙ্গিত হয় যেখান থেকে অস্ত্র এসেছিল, যেখান থেকে মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, যেখান থেকে মদত দেওয়া হয়েছিল, এবং সেই দেশটি এইসব 15 আগস্টের পরেই একটা বাংলাদেশের সেই সময় যে মোস্তাক সরকার এসেছিল তাকে তাৎক্ষণিকভাবে স্বীকৃতি দেয়। পরবর্তী সময় আবার 17 আগস্টের ঘটনার পরে দেখা যায় যে তাদের কেউ সেই দেশে আশ্রয় নিয়েছে যাদের প্রতি অভিযোগ আসে। তারপরে আপনি যদি দেখেন যে দুটো ঘটনায় কারা নিয়োজিত ছিল, বিদেশে কোনো ভাড়াটিয়া লোক ছিল। ঘটনার মধ্যে আমরা দেখছি যে বাংলাদেশের স্থানীয় একদল বিপদগামী মানুষকে তারা টার্গেট করেছে, তাদেরকে বিভিন্ন ভাবে তাদের আমরা বলি যে তাদের ব্রেইন ওয়াশ করেছে বা কোনো কিছু করেছে। কিন্তু আমি এখানে একটা বিষয় সাদি ভাই, একজন নিরাপত্তা বিশ্লেষক হিসাবে একটা সামান্য সৈনিকের দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, সেটা হচ্ছে যে এই গ্রেনেড হামলা কিন্তু একটা সহজ কাজ নয়। স্থানীয়ভাবে কয়েকজন মুফতি আর কয়েকজন মাদ্রাসার স্টুডেন্ট মিলে করে ফেললো। আমি এটা অন্তত একজন সৈনিক হিসাবে এটা আমি মানতে নারাজ, কারণ আমি বিএমএ তে প্রশিক্ষণ নিয়েছি, আমি বিএমএ এর প্রশিক্ষক ছিলাম। গ্রেনেড এমন একটা জিনিস, সেটা প্রশিক্ষণের শেষ স্তরে যে আমরা 2 বছর বিএমএ তে ট্রেনিং করার পর আমাদের হাতে অ্যাকচুয়াল গ্রেনেডটা দেওয়া হয় যাতে এটা থ্রো করতে পারি আমরা, এবং সেটার আগে কয়েকবার সেটা ট্রেনিং করানো হয়। এবং আমাদের সামরিক ইতিহাসে যথেষ্ট ক্যাজুয়ালিটি হয়েছে গ্রেনেড থেকে। এটাকে বলা হয় ডাবল এজড উইপন। আপনি যখনই এটা স্প্রিংটা খুলবেন, এটা জানেন যে এটা এই মুহূর্তে বাস্ট হলে আপনি মারা যাবেন, আর এটা থ্রো করতে পারলে আপনি শত্রুকে মারতে পারবেন। ওই সময় নার্ভটা ধরে রাখা এটা কিন্তু অনেকের পক্ষে সম্ভব হয় না, এবং যারা নবীন সৈনিক তাদের অনেকেরই এই ক্ষেত্রে ক্যাজুয়ালিটি হয়েছে। এটা মিলিটারি ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে। কিন্তু আপনি দেখেন 15 আগস্টের ঘটনায় একটি, এবং 21শে আগস্টের ঘটনায় কোন ক্যাজুয়ালিটি কেউ কি হয়েছে? কোন মুফতি কি মারা গেছে? কারো কি আহত হয়েছে? হয়নি। পুলিশের একজন সদস্য কি ওখানে আহত হয়েছিলেন? হয়নি। গোয়েন্দা সংস্থাগুলো গিজ করে যখন বিরোধী দলের কোনো মিটিং হয়, একটি গোয়েন্দা সংস্থার কোনো মানুষ কি সেদিন আহত হয়েছিল? আপনার কাছে কোনো তথ্য আছে? নেই, অন্তত আমি খুঁজে পাইনি। আমি যখন
পড়াশোনা করেছি। সুতরাং এটা একেবারে কয়েকজন মাদ্রাসা ছাত্রকে সাজিয়ে বা মাদ্রাসার কয়েকজন মুফতিকে দিয়ে ইসলামী জঙ্গিবাদের নামে এটা ঘটানো হয়েছে, আমার কাছে অন্তত এটা মনে হয় না। আমার কাছে মনে হয় এটা সুদূর প্রসারী একটা পরিকল্পনা ছিল। এটা হলো একটা আমার একটা বিরতিতে যেতে হবে, আজানের সময় হলো, আমি একটা বিরতিতে যাব, কিন্তু বিরতি থেকে ফিরে এসে আপনি যেই আলোচনা যেখানে নিয়ে গেলেন সেই জায়গা থেকে আমি আবারও আলোচনা শুরু করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং সুপ্রিয় দর্শক আপনারাও এই আলোচনায় থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আলোচনাতে আমি এই পর্বে আলোচনা শুরু করতে চাই আবারও আমি জনাব মোফাজ্জল করিম আপনাকে দিয়ে। আপনি বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোর বোধোদয় নেই, কিন্তু ডক্টর জিয়া রহমান বলছেন যে বোধোদয়ের প্রশ্নে আসলে সাধারণভাবে জি আপনি শুনতে পাচ্ছেন না। আচ্ছা, যাই হোক, আপনার সঙ্গে নিশ্চয়ই আপনি এখন আমাকে শুনতে পাচ্ছেন আমি আশা করছি। জি, আমি তাহলে আলোচনাতে আমি আবারও যেতে চাই তাহলে জনাব মোহাম্মদ নুরুল হুদার কাছে। যে আলোচনায় আসছে এই পর্যায়ে যে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর নাসিরউদ্দিন আহমদ বলছেন যে আক্রমণের যেই ধারা, গ্রেনেড হামলা হয়েছিল, বাস্তবতা নিরিখে এটিকে তিনি অত্যন্ত সুপরিকল্পিত মনে করছেন এবং যারা এখানে আক্রমণ করেছেন তাদের যথেষ্টই পারদর্শিতা ছিল বলে তিনি বলতে চেয়েছেন এই গ্রেনেড ব্যবহারের ক্ষেত্রে। আপনি কি বলবেন? এটা তো ঠিকই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, তার কারণ তদন্ত কার্যক্রমের যতদূর তার প্রোগ্রেস দেখেছি কাগজে, অনেকদিন হয়ে গেছে, সবটা পুরোটা স্মরণ করতে পারবো না, তো যতদূর দেখেছি তাতে তাই মনে হচ্ছে। এবং উনি যেগুলো বলেছেন গ্রেনেড ছোড়ার কৌশল এবং এখানে যে বিশেষ পারদর্শিতা দরকার, সেটা তো যারা ওয়াকিবহাল মহল মাত্রই জানেন। এবং এটা যে একটা চক্রান্তের ফল এবং প্ল্যান করে করা হয়েছে সেগুলো তো তদন্তে এসেছে এবং বিচার কার্যেও দেখা যাচ্ছে সেইটা। চূড়ান্তভাবে বিচার যখন হবে, বিচারের যে রায় বেরোবে সেখানে যে সমস্ত মন্তব্য থাকবে সে সমস্ত তার মধ্যেই এগুলো আরো পরিষ্কার হয়ে ফুটফুটে উঠবে আর কি। জি, আমি মনে করি যে সবচেয়ে এসব জিনিস ছাপিয়ে বড় যেটা জিনিস আর কি, যে রাজনীতিতে এই হিংস্রতা বা এই প্রতিপক্ষকে শেষ করে দেওয়ার যে প্রণালী আমাদের চিন্তার বিষয়। এবং সেটা যদি যেটা রাজনীতিবিদদের বা রাজনীতিতে বোধোদয় হয়নি বলে যে কথাটা বলা হচ্ছে, সেটাও সেই প্রেক্ষিতে এটা প্রাসঙ্গিক। তো সেই জন্যই আমি বলেছি যে এখানে এটা পরে দেখতে হবে আর কি, যে আমাদের যদি প্রশাসনে এবং রাজনীতিতে এই ডিক্রিমিনালাইজেশন না হয় তাহলে এই ধরনের ঘটনা আরো ঘটতে থাকবে। এবং আমি আরো যেটা জরুরি মনে করি, এটা যে কিন্তু তার পক্ষেই খুব ইফেক্টিভ। আমি আপনার কাছে আবার আসছি। আমি আলোচনা এবার ফিরতে চাই জনাব মোফাজ্জল করিমের কাছে। জনাব মোফাজ্জল করিম, প্রফেসর জিয়া রহমান বলছেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই শব্দটি ব্যবহার করে সামগ্রিকভাবে পুরো রাজনীতির উপরে কোনো দায় দেয়া যাবে না, এখানে দায় হতে হবে স্পেসিফিক। কি বলবেন আপনি? দেখুন, আমি আবারও বলতে চাই, জোর দিয়ে বলতে চাই, এটা কোনো দলের পক্ষে একা কিছুই করা সম্ভবপর নয়। যদি রাজনীতিকে কলুষমুক্ত করতে হয়, রাজনীতি থেকে যদি সন্ত্রাস, দুর্নীতি এবং কিছু দুষ্ট চক্রের হাত থেকে যদি বাঁচাতে হয় রাজনীতিকে, দেশ জনকল্যাণমূলক রাজনীতি যদি বাংলাদেশে আনতে হয় উন্নয়নের রাজনীতির সঙ্গে সঙ্গে, তাহলে অবশ্যই একটা ঐকমত্য হতে হবে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে। শুধু আওয়ামী লীগ ভালো আর অন্য সবাই খারাপ, বা অন্য সবাই ভালো আওয়ামী লীগ খারাপ, এটা হলে হবে না। আমি
আমি সারা জীবন সরকারি চাকরি করেছি বটে, কিন্তু খুব কাছে থেকে সরকারকে দেখেছি, বিভিন্ন সরকারকে দেখেছি, এবং আমি সেখানে দেখেছি যে কোনো সরকারই একা একা কোনো কিছু করতে পারেনি। প্রথমে সরকারকে জনগণকে সঙ্গে নিয়ে করতে হবে, আর সেই সঙ্গে সঙ্গে কতগুলো বিষয়ে যেমন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, কলুষমুক্ত রাজনীতি, দেশের উন্নয়ন, দেশের শিক্ষা ব্যবস্থা ইত্যাদি, দারিদ্র মুক্তকরণ, এই সমস্ত ব্যাপারে জাতীয় ঐকমত্য নিয়ে চলতে হবে, একা চলবে। এমনকি এখন আমরা এই যে সর্বশেষ করোনার যে আক্রমণ, এই করোনা ভাইরাসের আক্রমণের সময় আমরা দেখছি এইখানেও কিন্তু দরকার সেটা হচ্ছে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, জাতীয় ঐকমত্য এবং ঐক্যমত্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যখন বা যে ক্ষমতায় থাকেন তিনি মনে করেন কারোর সঙ্গে ভাগাভাগির কিছু নাই, একাই করব। একা যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো কথা, কিন্তু একা একাই কিছু করতে গেলে পরে নানা রকমের অসুবিধার সৃষ্টি হয়, এবং সেই অসুবিধাগুলো দূর করতে হলে পরেই তখন সাহায্য সহযোগিতার ইত্যাদি প্রশ্ন আসে। সেই কারণেই আমি বলছিলাম যে একটা বোধোদয় আসতেই হবে যে না, আমাদের বলতে হবে যে ওই যে নৃশংসতা হয়েছিল, যে কথাটা সেটা সম্বন্ধে কিছুটা আলোকপাত করেছেন নুরুল হুদা, প্রাক্তন মাননীয় আইজিপি, কিছুটা মেজর রিটায়ার্ড নাসিরও বলেছেন যে এগুলোর সম্বন্ধে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকমের এগুলা নিয়ে কোনো আলাপ আলোচনা, এবং এগুলা যাতে ভবিষ্যতে যাতে না হয়, আর যাতে এগুলার যেন আবার যেন আমাদেরকে এই 21শে আগস্ট, আবার যেন আমাদেরকে 15ই আগস্ট, আমাদেরকে 30শে মে ইত্যাদি না দেখতে হয়। জি, কেন দেখতে হবে? আজ 50 বছর হতে চললো, আমাদের দেশ কি সেই জন্য স্বাধীন হয়েছিল? মানুষ 50 বছর পর্যন্ত এগুলাই একের পর এক দেখতে থাকবে? কই অন্যান্য যে আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে, যেগুলা রীতিমতো গর্ব করে তাদের গণতন্ত্র নিয়ে, আমরা গণতন্ত্রের পথে এখন পর্যন্ত একটা সিঁড়ি, দুইটা সিঁড়িও পার হতে পারছি না। এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের মধ্যে পরমত সহিষ্ণুতা নাই, আমাদের মধ্যে সহনশীলতা নাই, আমাদের মধ্যে ঐকমত্য নাই। এটা তো ঠিক না। আমি আসছি আপনার কাছে, আবার আসছি আমি। প্রফেসর ডক্টর জিয়া রহমান, আপনি শুনতে পেয়েছেন যে যারা ফজল করিম বলছেন যে শুধু এককভাবে আওয়ামী লীগ ভালো অন্যরা খারাপ, বা অন্যরা ভালো আওয়ামী লীগ খারাপ, এটি না বলে বরং বাংলাদেশের জন্য দরকার রাজনৈতিক ঐক্যমত। কি মন্তব্য আপনার? ধন্যবাদ। এটা তো আসলে আওয়ামী লীগ ভালো, সবাই খারাপ, এই কথা তো আমি বলিনি। আবার আমি এই কথাও বলিনি যে আওয়ামী লীগ খারাপ সবাই ভালো, এই ধরনের কথা আমি বলিনি। কিন্তু আমার একটা কথা জানতে ইচ্ছা করে, ফজল করিম সাহেব আজকে বয়সের এই পর্যায়ে এসেছেন, তিনিও একসময় রাজনীতি করতেন। তিনি সেই সময় কতদিন 15ই আগস্ট নিয়ে কথা বলেছেন, তিনি কতদিন 21শে আগস্ট নিয়ে কথা বলেছেন। তিনি তো কোনোদিন এগুলো নিয়ে সেইভাবে কথা, তার তো একটা পার্টিতে তিনি বিলং করতেন, উইথ ডিউ রেসপেক্ট। এখন বিষয়টি হচ্ছে যে তিনি যে বিষয়গুলো অবতারণা করেছেন, দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন। আপনি যদি বাংলাদেশের পলিটিক্যাল কালচার, বাংলাদেশের পলিটিক্যাল ইনস্টিটিউশন, বাংলাদেশের পলিটিক্যাল পার্টির এই সংস্কৃতি নিয়ে আলোচনা করেন, ডেফিনেটলি সেটাতে আমি একেবারে অ্যাবসলিউটলি মনে করি যে পার্টির ভেতরে ইন্টারনাল গণতন্ত্র, সাধারণ মানুষের জন্য ভালোবাসা, কিংবা আপনি যদি মনে করেন পার্টির ভেতরে ক্ষমতায় থাকা অবস্থায় করাপশন, নেপোটিজম, কিংবা আপনি যদি মনে করেন যে অন্য দলের প্রতি বিতৃষ্ণা, এগুলো সমভাবে আছে। কিন্তু আমাদের কনসেন্ট্রেশন তো 21শে আগস্ট নিয়ে ছিল। এবং আজকে উইথ ডিউ রেসপেক্ট, আমি অত্যন্ত সম্মান করি ফজল করিম সাহেবকে, উনি আমরা অনেক টক শো আমি করেছি, কিন্তু উনি বলুন যে এই 21শে আগস্টের ঘটনার পরে যে 15ই আগস্ট মানে প্রধানমন্ত্রী দেখতে পাননি, কিন্তু বাইরে ছিলেন, তিনি অনুধাবন করতে পেরেছেন। তার জীবদ্দশায় 21শে আগস্ট দেখলেন, কার সাথে ঐক্যমত্য করবেন তিনি? আপনি বলুন না, আপনাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, এটা তো আপনাকে কি হতে হবে? আপনাকে অ্যাঞ্জেল হতে হবে। আপনি তো মানুষ, আপনি রক্ত মাংসের মানুষ হয়ে তো আপনি পারবেন না। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে এই যে 21 বছর আপনি খেয়াল করে দেখেন, আপনি ঐক্যমত্য তো অবশ্যই আমরা সবাই চাই, আমরা তো সাধারণ মানুষ,
আমরা তো সাধারণ মানুষের এই মানে 1971 সালে এই যে 30 লক্ষ মানুষের শহীদদের রক্তের আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা তো নিশ্চয়ই একটা সাধারণ মানুষের মুক্তি আসুক, যে কোনো সেন্সেবল মানুষ সেটাই চাবে। কিন্তু আপনি এই যে 21 বছর আপনি বঙ্গবন্ধুর হত্যার ইন্ডিমনিটি করে সে হত্যাকাণ্ড যাতে না হয় সেই কাজ করেছেন। আপনি 21শে অগাস্টের পরে আপনি এ কথাও বলেছেন যে এটা শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগের থেকে এই বোম বের হয়েছে। আপনি জজ মিয়ার মতো নাটক সাজিয়েছেন। আপনি একজন ব্যক্তিকে দিয়ে জুডিশিয়াল মানে যে ইনভেস্টিগেশন করেছেন, তার মধ্যে আমরা সবাই জানি যে সেখানে কি হয়েছিল। তাহলে আমি তো এখন জাজল্যমান বলছি। এবং 21শে অগাস্টের মানে আমি 21 বছর থাকার পরে এই পার্টিটি আওয়ামী লীগের তাকে কিন্তু আবার জেনারেল প্রসেসের মধ্য দিয়ে দীর্ঘদিনের মধ্য সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে হয়েছে। এবং একে একে 4 নেতা হত্যার বিচার, কর্নেল তাহের হত্যার বিচার, এই যে বাংলাদেশে ইস্তফাকৃত এই ধরনের মানে রুল অফ লর এগেনস্টে একটা কালচার তৈরি হয়েছিল, সেটা নিয়েই আওয়ামী লীগ একের পর এক মানে তার যে সময়টা তা নষ্ট করতে হয়েছে। বিএনপি একটা পলিটিক্যাল পার্টি, উইথ ডিউ রেসপেক্ট, তারা তার নেতার হত্যার বিচার করেনি। আপনি কি বলবেন? জিয়াউর রহমান হত্যার বিচারটি পর্যন্ত বিএনপি করেনি বা করতে চাননি। তো আলটিমেটলি আপনি যদি একটা রুল অফ, এটা তো একটা বিরাট, আপনি আইনের শাসন, আপনি যদি বিচারহীনতার সংস্কৃতি না চান, সেটাও গণতন্ত্রের পার্ট না। ইন জেনারেল আমরা বলছি, আমরা সবাই বলছি যে পার্টির মধ্যে বাংলাদেশের পার্টির ইন্টারনাল গণতন্ত্র নাই, বাংলাদেশের এখানে আনহোলি নেক্সাস আছে, তারপর পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ আছে, এখানে করাপশন নেপোটিজম আছে, পলিটিসাইজেশন অফ ডিফারেন্ট ইনস্টিটিউশন অ্যান্ড অর্গানাইজেশন সেটা আছে। এবং সেটা আপনি ইন্টারেস্টিং, এটা আপনি আমি এটা বহু জায়গায় বলেছি, আপনি গণফোরাম থেকে শুরু করে কাদের সিদ্দিকের পার্টি থেকে শুরু করে আপনি কোন একটা পার্টি দেখতে পারবেন যে একজন 10 বছর 15 বছর এখানে, আপনি 20 বছর 25 বছর এখানে। আপনার কথা সূত্র ধরে আমি একটু মেজর নাসির উদ্দিন আহমেদের কাছে যেতে চাই। তাহলে সহিংসতা মুক্ত রাজনীতি বাংলাদেশে কত দূর? সহিংসতা রাজনীতিতে একেবারেই থাকবে না, এটা আসলে প্রত্যাশা করাটাও একবারে কঠিন। আমাদের সেই পর্যায়ে যেতে অন্তত আমাদের দেশের বাস্তবতায় কিছুটা সময় লাগবে। তবে আমি বিশেষ করে আজকের এই দিনে বলবো যে 21শে আগস্টের এই ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের রাজনীতিতে বড় রকমের একটা ক্ষতি করেছে। 4টি ক্ষতির কথা আমি এখন সুস্পষ্টভাবে বলতে চাই। প্রথমত হলো রাজনৈতিক ক্ষতি। রাজনৈতিক দলগুলো একে অপরটিকে বিশ্বাস সহজে করতে পারবে না। কারণ হচ্ছে যে গতবার নির্বাচন হবে, এই প্রশ্নটি আসবে যে আমি যদি আরেকবার ক্ষমতায় আসতে না পারি তাহলে 21শে আগস্টের কি পুনরাবৃত্তি ঘটবে? আবার যারা বিরোধী দলে থাকবেন তারা চিন্তা করবেন যে আজকে যদি সেই দলটি আরেকবার ক্ষমতায় যায় তাহলে 21শে আগস্টের নেপথ্যে যারা যারা জড়িত আছে বলে শোনা যাচ্ছে তাদের সবাইকে কি আবার পরবর্তীতে ফাঁসিতে ঝোলানো হবে? এই অবিশ্বাসটুকু দূর করতে অনেক সময় লাগবে। এটা অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে বাংলাদেশে। তারপরে যেটা ক্ষতি হয়েছে সেটা হলো রাজনীতিতে আপনার মাসেলের ব্যবহার, অস্ত্রের ব্যবহার। সেই অস্ত্র কিভাবে আনতে হবে, কিভাবে সেটাকে একটা নির্দিষ্ট গোষ্ঠীর হাতে তুলে দিতে হবে, কিভাবে তাদেরকে দিয়ে সেই নির্দিষ্ট টার্গেটে ক্ষতিটা করতে হবে, কিভাবে তাদেরকে আবার দেশের বাইরে পাঠিয়ে দিতে হবে, এই সমস্ত একটা শিক্ষা দিয়ে গেল। আঞ্চলিক স্থিতিশীলতার মধ্যেও একটা আঘাত এনেছে 21শে আগস্ট। এই অস্ত্র এসেছিল যেটা আমরা পরবর্তীতে বিভিন্ন কোর্টের প্রসিডিং এ পেয়েছি, একটা নির্দিষ্ট জঙ্গি গোষ্ঠীকে অপর একটি সময় করার জন্য। আমার হাতে খুব বেশি সময় নেই জনাব নাসির উদ্দিন আহমেদ, আমি অনুষ্ঠানের একদম শেষ দিকে আছি এবং আমি অনুষ্ঠান শেষ করার আগে জনাব মুফাজ্জল করিমের কাছে 30 সেকেন্ডে কিছু শুনবো। জি, আমি পরিষ্কার একটা কথা বলতে চাই, সবারই এই দেশের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা মায়া মমতা দরদ রয়েছে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু এইটা যদি আমরা এক দল যদি আরেক দলের দিকে খালি দোষারোপী করতে থাকি, কোনো রকম জাতিটাকে ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে পরে সব কিছু নষ্ট হয়ে যাবে। এখনো সময় আছে, জাতিটাকে ঐক্যবদ্ধ করুন, জাতিটাকে
জি। নিয়ে একসঙ্গে চলবার চেষ্টা করুন। অনেকেই ভুলভ্রান্তি করেছেন, ভুলভ্রান্তি কে না করেছে? আজকে কত কল্লা রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, সেগুলোর বিচার কি হয়েছে? এই যে জেনারেল মেজর জেনারেল মনজুরকে যে মেরে ফেলা হয়েছিল, বিচার হয়েছে? আর সময় এই নেই যে হাতে একদম। আমি খুবই দুঃখিত, আমাদের হাতে আর সময় নেই। আমাকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। সমসাময়িক নানা বিষয়ের বিশ্লেষণ জানার জন্য সুপ্রিয় দর্শক, আপনারা নিউজ 24 এর সঙ্গে থাকুন।